দি ম্যাথ মেন্টর ব্র্যাকেটের সুশীল চাকি তোমাদের সামনে দশমিক ভগ্নাংশ নিয়ে আলাপ আলোচনা করবে। সবাইকে স্বাগতম, আশা করি সবাই কুশলে আছো। দেখো, দশমিক ভগ্নাংশ হলো যে দশমিক ভগ্নাংশ সমস্ত মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা দশমিকের মাধ্যমে প্রকাশ করা হলে সমস্ত মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা দশমিকের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমরা উদাহরণ দিই, উদাহরণ হিসাবে বলা যায়, দেখো 3/5 = আমরা লিখতে পারি 0.6। আবার 1/3 এটাকে লেখা যায় 0.3333 এরকম। আবার লেখা যায় √3 সমান 1.73205 ইত্যাদি। তাহলে এটা দেখো মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এগুলিকে আমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, এখন দেখো দশমিক ভগ্নাংশকে আমরা 3 ভাবে প্রকাশ করে থাকি। দশমিক ভগ্নাংশ 3 প্রকার। 1 নম্বর হলো সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ যেমন দেখো 0.134। দেখো দশমিক বিন্দুর ডানে অঙ্ক সংখ্যা সীমিত বা গণনা করা যায়। এই দেখো, এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আরেকটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। 2 নম্বর হলো খ আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আর গ হলো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। লক্ষ্য করো, সসীম দশমিক ভগ্নাংশের আমি উদাহরণ দিলাম, আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দিইনি। এটার একটু এক্সপ্লেন করতে হবে, সেটার দিকে একটু খেয়াল করো আমরা কিভাবে বর্ণনা করতে পারি বা তোমাদের জন্য সুবিধা হয়। যেমন ধরো আবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দেখো আমরা উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন ধরো 0.33333 এটা হচ্ছে
আবার দেখো 0.454545। আবার দেখো আমরা এখানে 5.13567 এরকম ভাবে হতে 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 যাচ্ছে। এটাও দেখো হতে হতে যাচ্ছে। এইখানে আমরা লক্ষ্য করি যে দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার আসছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা খেয়াল করি, মানে এখানে আমরা খেয়াল করি দশমিক বিন্দুর পর 4 5 4 5 4 5 এইভাবে এরা পর্যায়ক্রমে আসছে। তারপরের অংশটাই আমরা খেয়াল করি 5.13567567। এইখানে লক্ষ্য করি যে 1 3 বাদ দিলে বাকি যে অঙ্কগুলি থাকে 5 6 7 5 6 7 5 6 7 ইত্যাদি হতে থাকছে। এখন এর উপর ভিত্তি করে আমরা এগুলির নামকরণ করতে পারি। যেমন দেখো আমরা যখন এই পর্যায়ে আসবে তখন আমরা তাদেরকে নাম দিব কি, দেখো 0.3, এই 3-এর উপরে হালকা একটা ফোঁটা দিব, এটার নাম হলো পৌনঃপুনিক। ঠিক আছে। আবার দেখো দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই অঙ্ক বারবার আসছে, কিন্তু এখানে একই অঙ্ক না, অঙ্কের পুনরাবৃত্তি ঘটতেছে কিন্তু পর্যায়ক্রমে আসছে তারা। যেমন 4 5 4 5 4 5। এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি তাহলে কি, এই দেখো 4-এর উপরে পৌনঃপুনিক দিলাম, 5-এর উপরে পৌনঃপুনিক দিলাম। আচ্ছা, এরপরে আবার খেয়াল করো তৃতীয় অংশটার ক্ষেত্রে এটা আসলো আমার হলো এইখানে, আর এইবার এইটার ক্ষেত্রে দেখো আমার আসছে কত, 5.13567। লক্ষ্য করো 1 3-এর পরে 5 6 7 5 6 7 5 6 7 হচ্ছে। তাহলে যেখান থেকে পুনরাবৃত্তি ঘটছে সেইটার উপরে প্রথমে আমি দিব পৌনঃপুনিক, এবং যেখানে শেষ হচ্ছে দেখো শেষ হচ্ছে 7-এর উপরে, তারপরে আবার পুনরাবৃত্তি ঘটতেছে। তাহলে প্রথমটা এবং শেষটা যেখানে শেষ হচ্ছে এর উপরে পৌনঃপুনিক দিলাম। এইগুলি হলো তোমার আবৃত দশমিক ভগ্নাংশ। লক্ষ্য করো প্রথমটা এবং দ্বিতীয়টার ক্ষেত্রে পৌনঃপুনিক ব্যতীত কোনো অঙ্ক নাই, দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ব্যতীত কোনো অঙ্ক নাই। এইখানে এসে আমরা খেয়াল করছি, তৃতীয় উদাহরণের ক্ষেত্রে খেয়াল করছি যে দশমিক বিন্দুর পরে 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই, কিন্তু বাকি 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। তাই এই অংশটাকে আমরা বলবো আবৃত, আর এই অংশটাকে আমরা বলবো অনাবৃত। ক্লিয়ার? তাহলে একটা হলো আবৃত আর একটা হলো অনাবৃত। এখন দেখো আমরা তাহলে এই যে আবৃত দশমিক ভগ্নাংশ সম্বন্ধে আমরা কিছুটা জ্ঞান অর্জন করলাম। আবার লক্ষ্য করো এইখানে এখানে 0.3 এবং 0.45 এটাকে বলা হয় বিশুদ্ধ পৌনঃপুনিক। কোনো অনাবৃত অংশ নাই, শুধু আবৃত অংশ আছে, যার কারণে এই দুটাকে আমরা বলি বিশুদ্ধ পৌনঃপুনিক। আর এইখানে আমরা বলবো কি মিশ্র পৌনঃপুনিক। তাহলে এটা হলো কি বিশুদ্ধ পৌনঃপুনিক সংখ্যা। বিশুদ্ধ পৌনঃপুনিক। আবার তুমি খেয়াল করো, আমি এটুকু মুছে দিই, দেখো এইখানে আমি রেখে দিচ্ছি 5.13567। এই জায়গাটা দেখো এটা কিন্তু বিশুদ্ধ পৌনঃপুনিক না, এখানে দুটো অনাবৃত অংশ আছে, যার কারণে এটার নাম আমরা দিই মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এটার নাম কি? মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে বিশুদ্ধ পৌনঃপুনিক পেলাম, মিশ্র পৌনঃপুনিক পেলাম। এখন আমরা দেখো আবার একটু
আমাদের এইদিকে এসে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটা হলো মূলদ সংখ্যা। ক্লিয়ার? এটা মূলদ সংখ্যা। কিন্তু এরপরে দেখো আরেকটা অংশ থাকে, সেটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। যেমন আমরা বলতে পারি, আমরা যদি যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল যদি করি, যেমন ধরো √13 সমান আমরা লিখতে পাচ্ছি কত, দেখো 3.6055517 এরকম ভাবে আসছে। ক্লিয়ার? এটা দেখো পুনরাবৃত্তি এখানে 5 আছে, কিন্তু তারপরে দেখো আবার সেই ধারাবাহিকতা বজায় নাই। তার মানে দশমিক বিন্দুর পরের অঙ্কগুলি অসীম পর্যন্ত আসতে থাকবে, এটার কোনো শেষ হবে না। এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা শিখলাম আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশের ভিতরে দুইটা অংশ শিখলাম, একটা হলো আবৃত অংশ আর একটা হলো অনাবৃত অংশ। আর একটা অসীম দশমিক ভগ্নাংশে শিখলাম যে দশমিক বিন্দুর পরে তারা কখনো পর্যায়ক্রমে আসবে না। এই আমাদের অংশ গেল। এরপরে দেখো আমরা আসছি, আমরা তাহলে শিখলাম দশমিক ভগ্নাংশ কি জিনিস সেটা শিখলাম। এরপরে দেখো আমাদের আরো অংশ আছে, সেটার দিকে খেয়াল করো। যেমন বাস্তব সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশ শিখলাম, এরপরে আমরা শিখবো হলো বাস্তব সংখ্যা। তাহলে দেখো তো বাস্তব সংখ্যাটা কি। বাস্তব সংখ্যা হলো 0.3, 5/7, তারপরে তোমার 3/5, তারপরে দেখো 0.124, তারপরে 0.34567 ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এইগুলি হলো সবই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ভিতরে মূলদ সংখ্যা থাকবে, অমূলদ সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে এবং অঋণাত্মক সংখ্যাও থাকবে। আবার দেখো আমরা তারপরে আসি বাস্তব সংখ্যার পরে, দেখো আমরা আসছি ধনাত্মক সংখ্যা। লক্ষ্য করো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আমরা যদি এরকম একটা গ্রাফ অঙ্কন করি, এটা 0, 1, 2, 3, 4, 5, এখানে দেখো -1, -2, -3 ইত্যাদি। তাহলে ধনাত্মক সংখ্যা আমরা কাকে বলবো? শূন্যের পরে সংখ্যাগুলিকে আমরা, পরে মানে ডান দিকে, শূন্যের ডান দিকের সংখ্যাগুলিকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো। যেমন 0.3 একটি ধনাত্মক সংখ্যা, যেমন 0.35 এটি একটি ধনাত্মক সংখ্যা, যেমন 1 ধনাত্মক সংখ্যা, যেমন 2 ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা আরো হতে পারে, অমূলদ সংখ্যাও ধনাত্মক হতে পারে। যেমন আমরা যদি এখানে লিখি যে 0.1357901 এরকম ভাবে হতে যাচ্ছে। তাহলে একের পরে যেহেতু এখানে 3 আছে, আমি আরেকটু দিলাম 1, 2 ইত্যাদি। তো এই সংখ্যাটাকে আমরা বলবো কি? বাস্তব সংখ্যা। আবার দেখো এটা ইংরেজি নামটা হলো পজিটিভ নাম্বার। তারপরে দেখো ঋণাত্মক সংখ্যা। আমরা এখানে আসে এটুকু মুছে দিই, আর এইখানে ধনাত্মকের জায়গায় আমরা ঋণাত্মক সংখ্যা লিখি। ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো ঋণাত্মক সংখ্যা কি?
এই দেখো শূন্যটা তো অঋণাত্মক সংখ্যা, তাই না? শূন্যের বাম দিকে, তার মানে এই যে এখানে যদি আমি নিই এটাও ঋণাত্মক সংখ্যা, তাহলে আমি এটা ঋণাত্মক সংখ্যা লিখতে পারবো -1, -2, -3.5, -1.13, 1, 2, 5, 7, 8 ইত্যাদি, এগুলি সবই হলো ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা শিখলাম, ঋণাত্মক সংখ্যা শিখলাম। আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হলো অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা কোনটা? অঋণাত্মক সংখ্যা হলো যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক না। তাহলে সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হলো শূন্য। শূন্য দেখো ধনাত্মক না ঋণাত্মক না। আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, আমি প্রতি মাসে যত টাকা আয় করি ঠিক তত টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে কিছু থাকছে না। তার মানে আমার অবস্থানটা হলো অঋণাত্মক জায়গায়, অর্থাৎ শূন্যের জায়গায়। আর যদি এরকম হয় আমি এক্স টাকা আয় করছি কিন্তু ওয়াই টাকা ব্যয় করছি, যেখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে আমার অবস্থানটা হবে শূন্যের ডান দিকে। আবার যদি এরকম হয় যে আমি যে টাকা আয় করছি তাতে চলতে পারছি না, তখন কি হবে? এক্স লেস দেন ওয়াই, মানে আমি ঋণী হয়ে যাচ্ছি, সেটা হলো শূন্যের বাম দিকে। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা শিখলাম, ঋণাত্মক সংখ্যা শিখলাম, বাস্তব সংখ্যা শিখলাম, তারপরে আরো কি শিখলাম? দশমিক ভগ্নাংশ শিখলাম। দশমিক ভগ্নাংশ কত প্রকার, কি কি তা শিখলাম। এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমার সেট ফাংশন যাই দেখবা কাজে লাগবে। আচ্ছা, তাহলে তোমরা আমার ক্লাসটা ফলো করো। আমি প্রথম থেকে শুরু করছি, একেবারে নবম দশম শ্রেণীর শেষ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের সাথে থাকব এবং তোমাদের বেসিক সেন্সটা ডেভেলপ করার জন্য চেষ্টা করব এবং তোমাদের প্রতিটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তারপরে সৃজনশীল প্রশ্ন করব, এমসিকিউ প্রশ্ন করব। তোমরা আমার সাথে থেকো, তাহলে দেখবা গণিত তোমাদের কাছে কোনো জটিল বিষয় বলে মনে হবে না। কিন্তু তোমাদেরকে গণিত শিখতে হলে তোমাদেরকে অনুশীলন করতে হবে, তোমাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে এবং তোমাদের নিখুঁতভাবে বুঝে নিতে হবে। তাহলে আমি আবারও বলি, আমার যে চ্যানেলটা হলো সেটা কি? দি ম্যাথ মেন্টর, ব্র্যাকেটে তোমরা সবাই কমেন্ট করো, শেয়ার করো এবং যে কোনো সমস্যা কমেন্ট করলে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।